লেবাননে পাহাড় সমক্ষেপণাস্ত্রের মজুদ, এগুলো ছুঁড়লে পুরো ইসরায়েল শেষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। লেবাননের হিজবুল্লাহ জানে তাদেরকে যুদ্ধ করতেই হবে, যুদ্ধ ছাড়া মুক্তি নেই। তাই তো ধীরে ধীরে তারা বিশাল এক অস্ত্রের ভাণ্ডার তৈরি করে রেখেছে সে দেশে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নারকীয় হামলা শুরুর পর যে শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হিজবুল্লাহ। লেবাননের ইসলামী গোষ্ঠীটিকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয়। গোষ্ঠীটি বারবারই ইসরায়েলের অভ্যন্তরে তাদের হামলার সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। গাজায় ইসরায়েলের অনবরত বোমা হামলার প্রতিবাদে তেল আবিব, হাইফা সহ ইহুদিবাদীদের অন্যান্য শহর লক্ষ্যে ডজন ডজন রকেট ও ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে লেবানন। এসব হামলায় যোগ দিচ্ছে অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীগুলো। বেছে বেছে তারা টার্গেট করছে ইসরায়েলের সামরিক স্থাপনা, সেনাদের অবস্থান, সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ সব এলাকা। হিজবুল্লাহর প্রতিরোধ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। বড় ধরনের সংঘাতের আশঙ্কায় পালিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে লেবাননে সর্বাত্মক হামলা শুরু করার হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু যখন সেনাবাহিনীকে নতুন যুদ্ধ ফ্রন্টের জন্য প্রস্তুত হতে বলেছেন, তখন চারদিক থেকে তাকে সতর্ক করছে ইসরায়েলি কর্মকর্তারা। হিজবুল্লাহর কাছে মজুদ অস্ত্রে উদ্বিগ্ন তারা মনে করছেন হামাসের উপর হামলা যতটা সহজ ছিল, হিজবুল্লাহ ততটা সহজ প্রতিপক্ষ নয়। প্রকৃতপক্ষে ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্তি নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই তাদের। ইসরায়েলের শীর্ষ সমরকর্তারা প্রকাশ্যেই স্বীকার করেছেন হামাসের চেয়ে বহু গুণে শক্তিশালী হিজবুল্লাহ। এমন সময় হিজবুল্লাহর অস্ত্র সম্ভার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাজ। তিনি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ 5টি রকেট পরাশক্তির একটি। হিজবুল্লাহর হাতে থাকা রকেটের সংখ্যাগত দিক বিবেচনা করে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা, চীন, রাশিয়া এবং জার্মানির পাশাপাশি হিজবুল্লাহর হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে, কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির হুমকি সম্পর্কে বুঝতে পারছে না। আমিনাজ জোর দিয়ে বলেন, পুরো লেবাননকে মোকাবেলা করা ছাড়া ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে পারবে না। যখন সীমান্তে প্রতিদিন হিজবুল্লাহ এবং ইসরায়েলের বর্বর সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং দখলদার ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে, তখন জেনারেল আমিনাজ এসব কথা বললেন। অন্যদিকে হিজবুল্লাহর কর্মকর্তারা বারবার বলছেন তারা ইহুদিবাদীদের সঙ্গে সংঘাতে জড়াতে চান না, কিন্তু ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। সম্প্রতি হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, বর্বর এই শক্তি যদি আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ স্থান থাকবে না। এছাড়া লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালান বলেছেন, হিজবুল্লাহর হাতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরায়েল যুদ্ধ শুরু করলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবে। এদিকে সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েল লক্ষ্যে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। এসব রকেটের কয়েকটি ঠেকিয়ে দিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কিছু রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত 7 মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে চালানো সব থেকে বড় হামলা এটি। ইসরায়েল সেনাবাহিনী বলছে, গাজা উপত্যকার খান ইউনিস থেকে এই রকেট হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত 20টি প্রজেক্টাইল রকেট ব্যবহার করেছে ফিলিস্তিনিরা। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানায়নি ইসরায়েল। সোমবারের এই হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিন ইসলামিক জিহাদ হামাস। হামাসের আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী শত্রুর অপরাধের জবাবে তারা দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে। এদিকে ফিলিস্তিনের গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের চতুর্থ দিনেও
এ এলাকায় বোমাবর্ষণ করছে ইসরায়েলি বিমান। এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন। নেতানিয়াহু বলেছেন তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা সুড়ঙ্গের ওপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA বলেছে, গত বৃহস্পতিবার সুজাইয়ায় যুদ্ধ শুরুর পর 60 থেকে 80 হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। হামাস শনিবার বলেছে, মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই। হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহু রোববার বলেছেন, আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস। গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারেই সন্নিকটে। যুদ্ধে ব্যর্থতার বিষয়টি ঢেকে রাখতেই এখন গাজায় লাগাতার হামলা চালানো হচ্ছে। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাচীন ইতিহাসের একজন গবেষক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়েও মন্তব্য করেছেন এই গবেষক। তার দাবি, ইসরায়েল ব্যর্থতার দ্বার প্রান্তে রয়েছে, আর এর জন্য একমাত্র দায়ী বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষে ইসরায়েলকে রক্ষার একটি পথও বাতলে দিয়েছেন তিনি। ইসরায়েলের বিজয়ের যুগ শেষ হয়ে গেছে। নেতানিয়াহুর এখন উচিত ব্যর্থতার ভেতর থেকেই বিজয় কল্পনা করা। জেমান ইসরায়েল নিউজ সাইটে প্রকাশিত একটি নিবন্ধে এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের ওয়ার্শ বিশ্ববিদ্যালয়ের গবেষক হ্যাগি ওলশানিতস্কি। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রাচীন ইতিহাস বিভাগের একজন শিক্ষক। ওলশানিতস্কি লিখেছেন, 7 অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না, কারণ ইসরায়েল তার শত্রুকে ঠেকিয়ে রাখার সব শক্তিগুলো ব্যয় করে ফেলেছে। তার আর বর্ধিত কোনো শক্তি সামর্থ্য নেই। অতীতে ইসরায়েল যেসব বিজয় অর্জন করত সেসবের এখন আর কোনো অস্তিত্ব নেই। তিনি লিখেছেন, 7 অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি হামলায় যত ফিলিস্তিনি নিহত হয়েছে তা দক্ষিণ আফ্রিকায় 30 বছরের বর্ণবাদী শাসনে নিহত কৃষ্ণকায় নাগরিকদের সংখ্যার চেয়েও বেশি। ওলশানিতস্কি আশঙ্কা প্রকাশ করে লেখেন, অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর যেভাবে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ ও তাদের সম্পদের উপর অগ্নিসংযোগ করছে তাতে নতুন একটি যুদ্ধের আগুনকেই উস্কে দেওয়া হচ্ছে। গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করে ওয়ার্শ বিশ্ববিদ্যালয়ের এই গবেষক লিখেছেন, নেতানিয়াহু বিচার বিভাগ সহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছেন, যেন গাজা যুদ্ধে ব্যর্থতার জন্য তাকে কারাগারে যেতে না হয়। আসলে ক্ষমতালোভী নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়েই গাজা যুদ্ধের ইতি টানছেন না। ইসরায়েলের এই বিশেষজ্ঞ আরও লিখেছেন, ইসরায়েলকে রক্ষার একটি ক্ষুদ্র সম্ভাবনা রয়েছে নেতানিয়াহুর সামনে, আর সেটি হলো গাজায় যুদ্ধের আগুন থামানো। সব কিছুতেই ইসরায়েলের চূড়ান্ত পরাজয় ঘটে যাওয়ার আগে ফিলিস্তিনিদের স্বাধীনতা দেওয়া উচিত। এই সুযোগ ইসরায়েলের হাতছাড়া করা উচিত নয়। গাজা যুদ্ধ নিয়ে বছর জুড়ে উত্তপ্ত হয়ে আছে বিশ্ব রাজনীতি। 3 বছরের পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এমনিতেই ফিরে এসেছে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতি। এই আগুনে ঘি ঢেলেছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ। ফলে বিশ্ব নেতারা এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্য দুই ফ্রন্টেই নিজেদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন। চলমান পরিস্থিতিতে বাড়ছে আরেকটি বিশ্বযুদ্ধের শঙ্কা। এর মধ্যেই ইসরায়েলকে এক প্রকার হুমকি দিয়েছে পরমাণু পরাশক্তি রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে কিয়েভকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার একটি চুক্তি স্বাক্ষর করতে চাইছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি সম্পাদন করা হবে। এমনটা হলে ইসরায়েলকে তার ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এমনটা জানান জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। জানা যায়, ইসরায়েলকে সরবরাহ করা 8টি পুরাতন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে সরবরাহ করার জন্য ওয়াশিংটন, তেল আবিব ও কিয়েভের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে গেল সপ্তাহে এমন তথ্য জানায় দ্য ফিনান্সিয়াল টাইমস। এই চুক্তি স্বাক্ষর করা হলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান জাতিসংঘে নিযুক্ত মস্কোর রাষ্ট্রদূত। চলতি বছরের এপ্রিলে ইসরায়েল ঘোষণা দিয়েছিল তাদের M901
PAC-2 ব্যাটারি অবসরে পাঠাবে। এগুলো 3 দশকের পুরনো হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। এর পরিবর্তে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার কথা জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে বিশ্লেষকরা মনে করছেন এখনই এসব ব্যাটারিকে পরিষেবার বাইরে পাঠাবে না তেল আবিব। মূলত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার ফলে এমনটা মনে করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে, তারপর সেখান থেকে ইউক্রেনে সরবরাহ করা হবে। এর আগে ইসরায়েলের কাছে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেন প্রেসিডেন্টের এমন আবদার সরাসরি নাকচ করে দেয় তেল আবিব। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।